আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এবং আলাদা করে বলতে গেলে এ ম্যাচে সাবস্টিটিউট ইউজ করার মাধ্যমে কিভাবে ম্যাচটা বের করে এনেছেন সেটা নিয়ে আলোচনাটা করতে চাই এবং তার আগে খুবই সহজ সোজাসাপটা কয়েকটা কথাবার্তা বলতে চাই। একজন কোপা আমেরিকা জয়ী কোচ, একজন বিশ্বকাপ জয়ী কোচ, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল একজন কোচ, তারপরও তাকে ঘিরে কত আলোচনা, কত সমালোচনা, কত কি না দেখেছি। আরও একটা ইন্টারন্যাশনাল ট্রফি সাকসেস যখন কাভার করলাম তখন পুরোটা সময় জুড়ে স্কালোনির ট্যাকটিক্স নিয়ে অনেককে অহেতুক সমালোচনা করতে দেখেছি। ব্যাপারটা শুধুমাত্র আমাদের দেশে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে এমন টাইপের একটা প্র্যাকটিস আছে। একটা অংশের ফুটবল ভক্তরা মনে করেন যে তারা শুধুমাত্র যে সকল দলের খেলা দেখেন সে দলগুলোকে এতটাই ভালো খেলতে হবে যে কোনো দলকে পাত্তা দেয়াই যাবে না। তারা প্রায় ভুলে যান যে আন্তর্জাতিক ফুটবল বলেন, ক্লাব ফুটবল বলেন, যে কোনো একটা টুর্নামেন্টে আসা, বিশেষ করে নকআউট স্টেজে আসা দলগুলোর বিপক্ষে প্রতিটা ম্যাচে দুর্দান্ত খেলা সম্ভব নয়। এটা কোনো দেশের পক্ষে সম্ভব নয়। স্কালোনি আর্জেন্টিনার জার্সিতে সব মিলিয়ে ৭৭-৭৮টার মতো ম্যাচ ডাগ আউট থেকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে সর্বশেষ যদি ৫৫-৬০টা ম্যাচ তুলে আনি, শুধুমাত্র দুটো ম্যাচে কিন্তু আর্জেন্টিনা হেরেছে। সৌদি আরবের বিপক্ষে ব্যাপারটা একেবারে একটা ফ্লুক ছিল এবং এরপরে উরুগুয়ের বিপক্ষে একটা ম্যাচ হেরেছে। বাকি সময়টাতে লিওনেল স্কালোনি এতগুলো জয় এনে দিয়েছেন। গত ৩-৪ বছর ধরে আর্জেন্টিনা ফুটবল ইতিহাসেরই অন্যতম সফলতম একটা চ্যাপ্টার দেখছে। তারপরও স্কালোনিকে কেন্দ্র করে যে টাইপের কথাবার্তা দেখেছি, হ্যাঁ জানি কিছু জায়গা থেকে শেষের দিকে এসে কেন আর্জেন্টাইন প্লেয়াররা গোলটা ডিফেন্ড করতে পারছেন না সেটা নিয়ে একটা সমালোচনার জায়গা আছে। তবে এটা অনেকে অতিরিক্ত করে ফেলেছেন। অনেকেই এই জিনিসটা বুঝতে চাননি যে দিন শেষে কোচ একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করবেন, তবে প্লেয়াররা যদি সেটা এক্সিকিউট করতে না পারেন শুধুমাত্র কোচের দায়ভার নয়, প্লেয়াররাও কিন্তু সে দায়ভারের অংশটা অবশ্যই নেওয়া উচিত। ফাইনালি লিওনেল স্কালোনির ট্যাকটিক্যাল আরও একটা মাস্টার ক্লাস দেখালেন। ফাইনালটা আর্জেন্টিনার জন্য খুবই কঠিন ছিল, আগে থেকে জানা কথা। আমরা আলোচনা করছিলাম স্কালোনির ট্যাকটিক্স ওভারঅল আর্জেন্টিনার শেপটা কখনোই খুব একটা বেশি বেটার পজিশনে ছিল না, তবে স্কালোনি বাজিমাতটা করেছেন এক্সট্রা টাইমে গিয়ে, আলাদা করে বলতে গেলে সাবস্টিটিউট প্লেয়ারদেরকে কেন্দ্র করে। আমি যদি একটার পর একটা সাবস্টিটিউশন নিয়ে কথা বলি, যেমন লিওনেল মেসি ইনজুরি আক্রান্ত হয়ে যখন মাঠ ছাড়লেন তখন খুবই কঠিন একটা সিচুয়েশন ছিল। ওই সময়টাতে তিনি আরও একবার নিকোলাস গঞ্জালেসের উপর নির্ভর করলেন। সেই নিকো গঞ্জালেস যাকে ঘিরে আমাদের তথাকথিত ফুটবল বোদ্ধাদের কত আলোচনা, কত সমালোচনা, সেই নিকো গঞ্জালেস মাঠে নামার পরে লেফট উইংয়ে আর্জেন্টিনা উইট পেয়েছে। হ্যাঁ, এদিনও নিকো গঞ্জালেস ফিনিশিংয়ের জায়গা থেকে খুব একটা বেশি সুবিধাজনক অবস্থায় ছিলেন না, তবে নিকো গঞ্জালেসের মুভমেন্ট আজকে যারা দেখেছেন, তিনি মাঠে নামার পরে লেফট সাইডে এত বেশি হাই অন দ্য পিচ থাকতে পেরেছেন যে প্রতিপক্ষ রাইট ব্যাক আর উপরে উঠতে পারেননি, যে কারণে একটা সাইড থেকে কলম্বিয়ার আক্রমণই করতে পারেননি। নিকো গঞ্জালেস মাঠে নামার পর সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গায় যেটা হয়েছে, কলম্বিয়া আগের মতো আর আর্জেন্টিনার হাফে এসে আক্রমণাত্মক ফুটবল খেলতেই পারছিল না। নিকোকে সামলানোর জন্য তাদের ডিফেন্সিভ, বিশেষ করে রাইট সাইডটা অনেক বেশি করে অ্যাক্টিভ ছিল। খুবই ইভেন্টফুল একটা পারফরমেন্স দিয়েছেন নিকো গঞ্জালেস। অথচ স্কালোনির এই সিদ্ধান্তকে ঘিরে কত বেশি সমালোচনা আমরা লাগাতারভাবে করেছি। একটা সময় স্কালোনির সাপোর্টে কথা বলতে গিয়ে এই ফুটবল ফ্ল্যাগে চলমান টুর্নামেন্ট চলার মাঝখানে কিন্তু অনেকের বিরূপ টাইপের মন্তব্য দেখেছি। সেটা যাই হোক, পরবর্তী সাবস্টিটিউটগুলোতে যদি যাই, গঞ্জালো মন্তিয়ালের পরিবর্তে নাহুয়েল মনিলাকে মাঠে নামাতে বাধ্য হয়েছেন। এরপর সম্ভবত ৯৭তম মিনিটের সময় একই সঙ্গে লাউতারো মার্টিনেজকে নামিয়েছেন, লিয়ান্দ্রো পারেদেসকে নামিয়েছেন, জিওভানি লো সেলসোকে নামিয়েছেন। আর্জেন্টিনা যে জায়গা থেকে গোল পেয়েছে, এর আগের ম্যাচ অ্যানালাইসিস ভিডিওতে বলেছি, সেই গোলটা এই তিনজন ক্রিয়েট করেছেন। লিয়ান্দ্রো পারেদেস অনেক ডিপ থেকে প্রতিপক্ষের আক্রমণটা সামলেছেন, লাউতারো মার্টিনেজ নিচে নেমে এসেছেন, 1-1-এর মতো খেলেছেন। তারপরে লো সেলসো দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন, একটা অসাধারণ পাস বাড়িয়েছেন। লাউতারোর ফিনিশিংটা তো এখনো চোখে লেগে আছে। একটাবার চিন্তা করে দেখুন, একজন কোচ একই সঙ্গে তিনজন প্লেয়ারকে সাব করালেন এবং সেই তিনজন প্লেয়ার মিলে একটা গোল ক্রিয়েট করলেন। এটা একজন কোচের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের একেবারে জলে একটা উদাহরণ। শেষের দিকে এসে নিকোলাস ওটামেন্ডিকে নামিয়েছেন। আরও একটা সাবস্টিটিউট করার সময় ছিল বা সুযোগ ছিল, অতিরিক্ত সময় যেহেতু খেলা গড়িয়েছে সেই জিনিসটা তিনি করেছেন। তবে নিকোলাস ওটামেন্ডিকে নামানোর আগের মুহূর্ত চিন্তা করেন, যে সময়টাতে প্রতিপক্ষ কোচ লরেনজো হামেস রদ্রিগেসের মতো প্লেয়ারটাকে উঠিয়ে ফেললেন, ডিফেন্সিভ একটা শেপে চলে গেলেন। এদিন স্কালোনি কিন্তু ডিফেন্সিভ ওই শেপটা আর ট্রাই করেননি। একটা গোল করতে হবে এমন টাইপের একটা মানসিকতায় কিন্তু দেখিয়েছেন। আনহেল ডি মারিয়াকে আর তুলেননি। ডি মারিয়া মাঠে থাকলে ওই ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটিতে থাকবে, অ্যাটাকিং ওই অপশানগুলো থাকবে, সেই জিনিসটা স্কালোনি কিন্তু মাথায় রেখেছেন। সারা বছর ধরে লিওনেল স্কালোনি অতিরিক্ত ডিফেন্সিভ ফুটবল খেলান। ডিফেন্সিভ ফুটবলকে ঘিরে যারা অনেক বেশি সমালোচনা করেছেন, তারা আজকে লিওনেল স্কালোনির অ্যাটাকিং এ মেন্টালিটি কি দেখেছেন? সব কথার শেষ কথা, আমরা এখানে বসে অনেক কিছুই বলতে পারি, অনেক বিশ্লেষণ আমি নিজেও করি, তবে দিন শেষে একজন আর্জেন্টাইন কোচ, বিশ্বকাপ জয়ী একজন কোচের লেভেল যে জায়গায়, সত্যিকার অর্থে ওই জায়গায় ভাবনার মতো মস্তিষ্ক, ফুটবল মস্তিষ্ক এখনও আমাদের তৈরি হয়নি। যদি তৈরি হতো তাহলে আমরা হয়তোবা বুঝতাম নিকো গঞ্জালেসকে দলে কেন প্রয়োজন, কেন লিওনেল স্কালোনি ডিফেন্সিভ ওই সিস্টেমটা ট্রাই করেন।
কিছু কিছু ক্ষেত্রে আমরা কোচের উপর দায়টা চাপিয়ে দেই, তবে দোষটা অনেক সময় প্লেয়ারদের ক্ষেত্রেও থাকে, সেই জিনিসটা আমরা মাথায় রাখি না। মূল কথা একটাই, স্কালোনি আরও একবার প্রমাণ করেছেন যে সত্যিকার অর্থে একজন কোচ হিসেবে তার লেভেলটা কোন জায়গায়। আজকে আর্জেন্টিনা এই ফাইনালটা জিতেছে, এই ফাইনাল জেতার পেছনে অনেকের পারফরমেন্সের কথা মনে থাকবে, তবে স্কালোনির ট্যাকটিক্যাল এই ব্রিলিয়ান্স, বেঞ্চটা, সাইড বেঞ্চটা একেবারে পারফেক্ট মোমেন্টে কতটা অসাধারণভাবে ব্যবহার করা যায় সেটার যে একটা জ্বলন্ত উদাহরণ রেখে গেলেন। এরপরে আশা করছি স্কালোনির ওভারঅল ট্যাকটিক্যাল অ্যাবিলিটি নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট থাকার সুযোগে নেই, থাকবেও না। ধন্যবাদ সবাইকে।